আপনি যে তৈরি করলেন দুজনকে, জি মানে আমরা তো বিজ্ঞাপনের জন্য তৈরি করেছি। সেই জিঙ্গেলটা যে সুমনা যে গাইতো সেটা অন্য কোনো সিঙ্গার দিয়ে হবে না, হবে না। হতো এরকম 3-4টা কাজ আছে, তার মধ্যে আফজলের সাথে বসে বুঝে নিব, এদিকে আমার সময় ফুরিয়ে যাচ্ছে, সব মিলে একটা অস্থিরতার মধ্যে কাজ করছি। এর মধ্যে উনি কিন্তু আমাকে মানে বসিয়ে রাখলেন উনার কাজটা করে নেওয়ার জন্য, যেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। যে উনি আসছেন আমার পর্যন্ত, উনি আমাকে থেকে কাজটা করে নিয়ে তারপর যাবেন। আচ্ছা বললাম পাটাপাট করে মিউজিক করলাম 2টা সামনেই, হ্যাঁ সামনে মিউজিক করলাম। আসলে তো মানে একবার মাথা নিচে থাকে তাকে, মানে খুবই সে খুশি। তো রিপন তুমি যদি অনুমতি দাও, তুমি যদি একটা কথা বলি, তুমি রাগ করবা? আমি না, বলেন। এই পার্টটা এখানে নিয়ে আসো, এই পার্টটা এখানে নিয়ে আসো। তার মানে তার কথার যে মানে মানে ডেলিভারিটা তো আলাদা। মানে আমি কখনো কাছে টাকা চেয়ে নিতাম না, কিন্তু ওনার কাছে টাকা চাইনি আমার কাছে। আলম ভাইয়ের কাছে যেটা কথা হয়েছিল, আমি তো টাকা চাইতে যাইনি, উনি বলেছেন দিবে। তো রেকর্ডিং করছি, সুমনা হক ছিল সাথে, রেশাদ ছিল। আসলে আমাকে 10,000 টাকা দিয়ে বলছে, তুমি আরো 2টা বান্ডিল পাবা, এটা রিপন খানের কাছ থেকে। রিপন ভাই, আপনি বলছিলেন যে আপনি ব্যবসায়ী হতে চান, বাবাকেও বলেছিলেন, কিন্তু সঙ্গীত মানে মিউজিক ইন্ডাস্ট্রিতে আপনি যথেষ্ট সফলভাবে, খুব সমৃদ্ধভাবে এগিয়েছেন। এটা আমার কথা না, এটা আফজল ভাই আমার একটা ইন্টারভিউতে বলেছেন যে আমি আসলে ওই ঝোলা কাঁধে রেখে অভিনেতারা ছেঁড়া পাঞ্জাবি পরে ঘুরছে ওই রকম কাজ করতে চাইনি। এরকম আশপাশের মানুষদের সাথেও আমি একটু মেশার চেষ্টা করেছি বা থাকার চেষ্টা করেছি। তো সেই অর্থে আপনার কথা বলেছেন। আপনার সাথে আফজল ভাইয়ের প্রথম দেখা, প্রথম সম্পর্কের গল্পটা শুনতে চাই। আর একটা, আচ্ছা এটা একটু শুনি, তারপরে আমার কিছু প্রশ্ন রয়েছে। না, গল্পটা আমি তখন তো অনেক মানে সুপার হিট একটা জিঙ্গল নির্মাতা, কম্পোজার। হ্যাঁ, তখন কিন্তু আফজল ভাই আমাকে দিয়ে কাজ করেন না। তো একদিন আমাকে দেখেছে, সত্যি ঘটনাটা বলবো কিন্তু। হ্যাঁ, আফজল ভাইয়ের বন্ধু, খুব কাছের মানুষ, একই সঙ্গে কাজ করেন, আলমগীর ভাই। তো উনি ডাকলেন আমাকে। তা আমি যাইতে চাইনি, আমি তো কোথাও যাব না, আমি কেন একটা এজেন্সিতে যাবো, ওনারা আসবে, যেতে চাইনি। অনেক দিন বলার পরে একদিন আমি কাজের মাঝখান থেকে আমার কিবোর্ড অন করা, এর মধ্যেই আমি গেলাম। যার পরই আমাকে একটা মানে কোক দিয়েছে খেতে। আচ্ছা, কাচের কোক, কাচের বোতলের কোক। বলছে যে, আমি মনে করছি আফজল হোসেন ডেকেছে আমাকে, তো ওনার সাথে কথা বলতে হবে, এটাই আমার ভালো লাগে নাই। তারপরে আমি বসে আছি, তো উনি বলতেছে, রিপন তুমি কত করে জিঙ্গেল নাও? আচ্ছা। তো আমি বললাম যে কত, 12,000 15,000 টাকা নেই। না, আমরা তো দিতে পারবো না, 90s শুরুর দিকে। হ্যাঁ হ্যাঁ, তো তোমাকে আমি 4,000 টাকা দিব, যেটা উনি বলেছেন। জি, তুমি এটা রাফ করবা, যদি রাফটা ওকে না হয় তোমার কোনো পয়সা দিব না, আর ওকে হলে তুমি 4,000 টাকা পাবো। আপনি তখন সুপার ডুপার হিট, তখন যা হয় বুঝতে পারতেছো, আমি স্ট্রেট চলে আসছি, কোনো কথাই বলি ওর সাথে। আচ্ছা আচ্ছা। তারপরে খুব ব্যস্ত এখন। এরপরে কিন্তু আফজল ভাইয়ের সাথে আমার দেখা হচ্ছে কিন্তু স্টুডিওতে। আচ্ছা, বাট ওই সিটিং এ না দেখা হচ্ছে, উনি খুব আমাকে এত ওয়েল বিহেভ করছেন, রিপন কেমন আছো, তুমি অনেক ভালো করছো শুনছি। হ্যাঁ, তো উনি কিন্তু কাজের কথা কিন্তু বলে না, ঠিক আছে। তা আমি দেখলাম যে না, বিষয়টা তো খুবই ইন্টারেস্টিং। আলম ভাইকে আমি রিফিউজ করে চলে আসলাম, আর আফজল ভাই আমাকে খুবই মানে আদর আপ্যায়ন করছেন, বিষয়টা আমার ভালোই লাগলো। ধরে নিলাম যে লোকটা আসলে মানে ভালো। তো এরকম করতে করতে উনি কাজের কথা আমাকে কখনো বলেননি। একদিন আফরোজা বানু মানে বেলিয়াপা, জি জি জি, তার হাজবেন্ড যে মহসিন রেজা, মহসিন ভাই তুমি তো নিশ্চয়ই চেনো। তো মহসিন ভাই একদিন ফোন দিলেন যে রিপন ভাই একটা, তখনই আমার মানে সব জিঙ্গেলে ভয়েস দেয় মহসিন রেজা। হ্যাঁ, একটা কাজ করতে হবে, একটা জিঙ্গেল করতে হবে, আপনি কি আছেন নাকি স্টুডিওতে? তখন তো মোবাইল নাই, এলভিসের TNT ফোনে ফোন দিচ্ছে আর কি। তাই বললাম যে হ্যাঁ করবো, সমস্যা নেই। কি বলছে, কাজটা হলো আফজল হোসেনের। আচ্ছা।
ফাইন, ভালো। মহসিন ভাই থ্রুতে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ভালো। ভালো বলতে বলতেই এলভিসের পাশেই তো মাত্রা ছিল, তুমি জানো তো। উনি চলে আসছেন, চলে আসছে। হ্যাঁ আচ্ছা, চলে এসে তারপরে তখন তো আমার তো সময় নাই আসলে কারোর সাথে কথা বলার। তো এরকম 3-4টা কাজ আছে, তার মধ্যে আফজলের সাথে বসে বুঝে নিব, এদিকে আমার সময় ফুরিয়ে যাচ্ছে, সব মিলে একটা অস্থিরতার মধ্যে কাজ করছি। এর মধ্যে উনি কিন্তু আমাকে মানে বসিয়ে রাখলেন উনার কাজটা করে নেওয়ার জন্য, যেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। যে উনি আসছেন আমার পর্যন্ত, উনি আমাকে থেকে কাজটা করে নিয়ে তারপর যাবেন। আচ্ছা, বললাম পাটাপাট করে মিউজিক করলাম 2টা সামনেই। হ্যাঁ, সামনে মিউজিক করলাম। আসলে তো মানে একবার মাথা নিচে থাকে মানে খুবই সে খুশি। তো রিপন, তুমি যদি অনুমতি দাও, তুমি যদি একটা কথা বলি, তুমি রাগ করবা? আমি না, বলেন এই পার্টটা এখানে নিয়ে আসো, এই পার্টটা এখানে নিয়ে আসো। তার মানে তার কথার যে মানে মানে ডেলিভারিটাই তো আলাদা। আমি অন্যরকম ভাবে একটা ফিল তৈরি হলো, আমার মানে ভালো লাগা তৈরি হলো আর কি। তা আমি তাই করলাম এবং সাউন্ডটা ডিফারেন্ট হয়ে গেল। বাহ, মানে যে এটিকেটটা। কিন্তু এরপরে যে ওই যে আলমগীর ভাইয়ের যে পেমেন্ট রেশিওটা, তারপর তো এখন তো 2টা সুপার দারুণ হয়েছে। কবে রেকর্ডিং করব তারপর আমি জানাচ্ছি, কারণ আমার তো অনেক রেকর্ডিং আছে, আমি জানাচ্ছি। তো করার পরে তো আমি কখনো কাছে টাকা চেয়ে নিতাম না, কিন্তু ওনার কাছে টাকা চাইনি আমার। আলম ভাইয়ের কাছে যেটা কথা হয়েছিল, আমি তো টাকা চাইতে যাইনি, উনি বলেছেন দিবে। তো রেকর্ডিং করছি, সুমনা হক ছিল সাথে, রেশাদ ছিল। তাহলে আমাকে 10,000 টাকা দিয়ে বলছে, তুমি আরো 2টা বান্ডিল পাবা, এটা অ্যাডভান্স রাখো। ওই গল্প আর আফজল ভাইয়ের সাথে শেয়ার করেনি? যে না, আজকে ফার্স্ট বললাম, এই গল্পটা কখনো শেয়ার কারোর সাথে করি নাই। আচ্ছা, এই প্রথম গল্পটা। এরপরে বেসিক্যালি আপনার একটা জুটি বেশ কিছু কাজ করেছেন আপনি বোধহয়। হ্যাঁ, আমার মুখে বলা উচিত না, তাও বলি 95% তো ওনার কাজে আমি করেছি। রাইট। সো সেই কমফোর্টনেসের জায়গায়, এবং আমার জানা প্রচুর হিট জিঙ্গেল একের পর এক আপনারা ধরুন আমজাদ ভাই নির্মাণ আপনার জিঙ্গেল। তো সেই সময় যেই 2টো নাম আপনি বললেন, রেশাদ ভাই এবং সুমনা হক, জিঙ্গেল দুনিয়া নিয়ে আসলে কোনো রিসার্চ করলে আসলে রিপন খান, সুমনা হক এদের নাম আসবে। এই ভয়েস চুজ করা, পিক করার ক্ষেত্রে কি এরকম কনসাস থাকতো কিনা, যিনি অ্যালবামে বা কনসার্টে খুব বিজি, তাদেরকে আমরা খুব বেশি নক দিব না, সেরকম কিছু আলাদা ভয়েস রাখবো? না, কেমন বিষয়টা কেমন? না, বিষয়টা হচ্ছে কি, জিঙ্গেলের কারণেই কিন্তু সুমনাকে রাখা হয়েছে, রেশাদকে ডাকা হয়েছে, এবং সেখানে কিন্তু একটা মানে আমাদের কিন্তু একটা সিটিংয়ের ব্যাপার আছে, কিন্তু মানে জিঙ্গেল রেডি করলাম আর গাইতে ডাকলাম, গেয়ে গেল, তা কিন্তু কখনো হয়নি। জিঙ্গেলের বাইরে কিন্তু আমরা বসছি, মিউজিক নিয়ে বসছি, বিভিন্ন শব্দ নিয়ে বসছি। আজকে রেশাদ থাকলে খুব ভালো হতো, সব শব্দ নিয়ে আমি মানে রেশাদকে বলতাম, তুই এটা কর, এভাবে করবি, এটা করবি, যেটার জন্য স্টারশিপ জিঙ্গেলটার মধ্যে অনেক শব্দ নিয়ে করা, তারপরে ওলে বাব্বা শব্দ দিয়ে করা। হ্যাঁ, এগুলো কিন্তু মানে তোমার মনে করো রেডি করলাম, টুংটাং পিটপাট করে বাজালাম, আর তোমার ডাকলাম আর তুমি গেয়ে দিলা। নো, এটা আসলে এটার মানে বলে শেষ করতে পারবো না, এটা বলতেও চাই না, কারণ এটা আমার একান্ত আমার নিজের ব্যাপার, আমি নিজে কাজ করেছি, এটা আমার এই টেকনিক্যাল বলো যেটি বলো, হ্যাঁ, এটা আমার একান্ত আমার নিজের বিষয়। হ্যাঁ, তো সেইখানে মানে ওইভাবে কিন্তু হয়েছে জিঙ্গলগুলো। এবং আমি এই প্রোগ্রামে তোমাদের বলতে চাই, মানে দুঃখের বিষয় সেটা যে আমাকে তোমরা একা ডাকো, কিন্তু ওদেরকে নিয়ে কিন্তু ডাকো না। আচ্ছা, মানে যেই কারণে সবকিছু কিন্তু বের হয়ে আসে না। নিশ্চয়ই আমরা এই 3জন মিলে একটা সেশন করতে চাই, কোনো একটা আসরে, কোনো একটা অবশ্যই করব। কিন্তু আমি একটু শুনতে চাই, যে প্রশ্নটা ছিল যে পপুলার মানে ফোক আর্টিস্ট বলি, রক আর্টিস্ট বলি, তাদের ক্ষেত্রে জিঙ্গেল কম পাওয়া গিয়েছে। হ্যাঁ, আপনি বাচ্চু ভাইকে দিয়ে করিয়েছেন বা অন্যান্য আর্টিস্ট, সেটা কি আলাদা ক্লায়েন্টের একটা না ছিল, নাকি আপনাদের ইয়ে ছিল যে একটা ইউনিক ভয়েস? সুমনা আপা জিঙ্গেল মানেই একটা অন্যরকম, রেশাদের জিঙ্গেল মানে ব্যাপারটা এরকম। সুমনা আপার জিঙ্গেল যে অন্যরকম হয়েছে, রেশাদের জিঙ্গেল অন্যরকম হয়েছে, করিয়েছে বলে তো হয়েছে, তাই না? ডেফিনেটলি। তার মানেটা কি? আপনি যে তৈরি করলেন দুজনকে, জি, মানে আমরা তো বিজ্ঞাপনের জন্য তৈরি করেছি। সেই জিঙ্গেলটা যে সুমনা যে গাইতো, সেটা অন্য কোনো সিঙ্গার দিয়ে হবে না।
হবে না, না হতো না, এই স্টেটমেন্টটা আমি চাচ্ছি। আচ্ছা, ডেফিনেটলি হতো না। আমরা অনেকে দিয়ে ট্রাই করেছি, নাম বলতে চাই না, ও অনেক বিখ্যাত লোকদের ট্রাই করেছি, হয়নি। আচ্ছা আচ্ছা, তার মানে আপনাদের এই পেয়ারটা আসলে একটা বড় ওয়ার্ক, বড় জায়গায় তৈরি করেছে। এবং সেজন্য আবার ধরো যে এমন জিঙ্গল করেছি যে এটা সুমনাকে দিয়ে হবে না, যেমন ধরো তোমার এই মেরিলের একটা বিজ্ঞাপন, মেরিল টেল টাইপের কিছু হবে, ওই হারানো সেই দিন মনে ভাসে আজও, এখনো সজীব যেন হয়নি বিলীন, শাকিলা পাকাওয়া, যে সুমনা গাইতে পারতো না, মানে গাইতে পারতো হয়তো এরকম ভালো হতো না, অথবা এইরকম সাউন্ডটা হতো না। রাইট। রিপন ভাই, আপনি যে সময় নিজস্ব স্টুডিওতে কাজ শুরু করেন ওই সময় আসলে সঙ্গীত পরিচালক হয়ে নিজস্ব স্টুডিও ওন করা বা এটা খুব বেশি বোধহয় ছিল না ঢাকা শহরে, এবং আমার একাই ছিল, এবং এটা এখনো আছে, এখনোই আছে, এখনো আমি মানে ওইভাবেই কাজ করি। রাইট। এবং এখনো যখন হোম স্টুডিওতে সব প্যাকেট হয়ে গেছে সেই সময় আপনি না, হোম স্টুডিও অ্যাকচুয়ালি হোম স্টুডিওর সেটআপটা এই কনসেপ্টটাও আমার ছিল, ওখান থেকে আমার দেখা দিয়ে করেছি। কিন্তু আমি একটু বলবেন ইকিউ তৈরি করার আসলে মানে প্রথম গল্পটা কি ভেবে যে আমি আমার নিজের জায়গাটা তৈরি করব? আমরা তো মানে রিদম স্টুডিও নাম বললাম, ওখান থেকে শুরু করেছি, তারপরে এলভিস তৈরি হয়েছে, সেটাও আমার জন্য তৈরি হয়েছে, মানে সেটা একটা কাহিনী আছে, অনেক বড় গল্প। সবাই পরে অনেকে সিনিয়র যারা ছিলেন আমার জন্য স্টুডিও করেছিল এলভিস। আচ্ছা, ওখান থেকে যখন এলভিসটা বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে গেলে তখন আমরা আর দুটো স্টুডিওতে কাজ করা শুরু করলাম। আচ্ছা, দেখি আমার লাগে 24 ঘন্টা, এখন অন্য স্টুডিও ভাড়া নিয়ে কাজ করা টাফ। আচ্ছা, তো সিদ্ধান্ত নিলাম যে স্টুডিও করতে আমার জন্য কোনো বান্টুর ব্যাপার, সিদ্ধান্ত নিলাম। তখন কাকরাইল মোড়ে গাড়ি চালাচ্ছি, আম্মাকে ফোন দিলাম, আম্মা বেঁচে নেই, 4 বছর হয়েছে প্রায়। এবং আম্মা এটা স্টুডিও করতে চাই, তুমি কি বলো? করো বাবা, তুমি তো সবই করতে পারো, তুমি যেটা ধরো সেটাই হয়েছে, করো। এই আম্মার কথা বললো, বাস সিদ্ধান্ত নিলাম, এই স্টুডিও করতে করতে এত চলে আসছে। আচ্ছা আচ্ছা। এমনিতে ম্যাক্সিমাম তখন হয়তো আপনি নিজেই কাজ করছেন, বাইরের খুব বেশি তো আপনি শিফট ভাড়া দেয়া বা ওইভাবে খুব বেশি প্রয়োজন পড়ে, অনেকে কাজ করেছে, অনেক ফিল্মের কাজ হয়েছে। না, আমার এখানে তো মানে আমি যে স্টুডিওতে তখন করেছিলাম 3টা স্টুডিও করেছিলাম, একটা নিজের আলাদা, হ্যাঁ 3টা, আর একটা কমার্শিয়ালি ভাড়া হতো, যেখানে বাচ্চু ভাই, রুনাপা, সাবিনাপা, জেমস, আমাদের আজম ভাই, তারপরে সবাই কিন্তু আমার স্টুডিওতে কাজ করতো, মানে ফিল্মের যারা আছেন, যারা সঙ্গীত পরিচালক, আলদিন আলী, তারপরে বুলবুল ভাই, তারপর আনোয়ার পারভেজ, তারপরে সবাই কিন্তু আবার এখানে কাজ করেছে। এবং খুব দ্রুতই বোধহয় এই স্টুডিওতে খুব মানে নাম করে যায়। হ্যাঁ, খুব দ্রুত, মানে আমাদের একটা কাজ করার ডিজিটাল বিষয়টা আমি এনেছিলাম প্রথম, যে একটু উন্নত মানের এবং আধুনিকতম স্টুডিও। এবং আমাদের একটা কাজ, আমার এসআই টুটুল এবং ইজাজ খান স্বপনের অ্যাঞ্জেল 4, আপনার বোধহয় রাইট, আমরা প্রায় 3 মাস একটা না আপনার স্টুডিওতে কাজ করেছিলাম। এবং তখন বুঝছি যে এই স্টুডিওতে কত বিজি, আজ থেকে সেটাও প্রায় 22-23 বছর আগের, 20 বছর আগের কথা। এবং সেইটা তো পরবর্তীতে ভেঙে গেল। আজকের তিশা কাজ করেছিল, রাইট, কনার প্রথম কাজ করেছে, হ্যাঁ, নাফিজা তো মারা গেল, নাফিজা তো, রোমানা তো এখন ইউএসএতে, হ্যাঁ, একটা নতুন মানে কনসেপ্টে তৈরি হয়েছিল, সেটা ইউকিউতে বসে প্রথম আলাপটা করা যে এরকম একটা অ্যালবাম করবো।